সবাইকে শুভেচ্ছা। আমি নিহার রঞ্জন বক্সি শুরু করছি ম্যাজেন্টোর শেষ অংশটা। শেষ অংশ বলতে শুরুর শেষ অংশ। আমরা ম্যাজেন্টো যে অংশটা দেখেছি তাতে শুধুমাত্র আমাদের ইনস্টলেশনটাই কমপ্লিট হবে। তো ইনস্টলেশনটা কমপ্লিট আমরা দুইভাবে দেখেছি, একটা লাইভ সার্ভারে আর একটা লোকাল হোস্টে। তো লোকাল হোস্টে যে সমস্যা হচ্ছে অন্যান্য সিএমএস এটার মূল সমস্যা হলো ভার্সানে, ভার্সান টু ভার্সান খুবই সমস্যা করে। যেমন আমরা এর আগে জাম্প যেটা আমরা ইনস্টল করেছি অ্যাপাসি সার্ভার থেকে ডাউনলোড করে, apache-friends.org, এখান থেকে আমি যখন জাম্পটা ডাউনলোড করে নিতে পারি, তো এই জাম্পটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমরা এটার থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কাজগুলো করি এবং এর যে ইনডেক্স ফাইল আছে এটা সরাসরি ডাউনলোডে যেতে পারি। আমরা শুধু দেখে রাখো, ভবিষ্যতে যদি কেউ কাজ করতে চাও এর উপর। যেমন আমি একটা গল্প করি, সেটা হলো আমি ঢাকাতে ছিলাম এক সময় সরকারি চাকরি পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তো ওখানে দুই বোন দেখতাম, আমি যে বাসায় থাকতাম পাশের বাসায় দুই বোন করতো, এই ব্লক বাটিকের কাজ করতো। ব্লক বাটিকের কাজ শিখে ওদের প্রচুর বিক্রি হতো। তো আমি এইটা ডাউনলোড করতে যেয়ে দেখতাম এদের যদি এরকম একটা অনলাইন শপ থাকতো, তো এরকম একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট থাকতো এবং এটা যদি বিজ্ঞাপন দিত, তাদের কাজের মান ছিল খুবই ভালো। কিন্তু একটু রেস্ট্রিক্টেড ফ্যামিলির মেয়ে, আর এমনিতে চেহারা বেশ ভালো ছিল ওদের, যে কারণে বাইরে টাইরে চলাফেরা বিভিন্ন সময় একটু ঝামেলা হতো বলে ওরা বাইরে খুব বেশি একটা যেত না। কিন্তু এরপরেও কিছু কাজ করতো। ওরা যদি ওই কাজগুলোই অনলাইনে দিয়ে দিতে পারতো এবং অনেক বেনিফিটেড হতো। তোমরাও এরকম কাজ করতে পারো, অসম্ভব কিছু নেই। তুমি জানোই না যে ভবিষ্যতে কোনটা তোমার কাজে লাগবে। তো সেরকম একটা যে ব্লক বাটিকের একটু কাজ শিখে নিজের কাজটাই এটা তুমি বিজ্ঞাপন দিয়ে দিলে, তোমার এই কুষ্টিয়াতেই কিছু জানাশোনা লোক থাকলেই ছাত্রছাত্রীরা কম পয়সায় যদি পায়, তাহলে দেখবা যে এটা কত। আমি যেমন একটা হিসাব করি যে এখন তুমি অনলাইনে আবেদন করো। এখন ধরো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে কী করে, আগে আমাদের সময় যেতে হতো ঢাকায়, ফর্ম তুলতে হতো, ওটা পূরণ করতে হতো, আবার যেতে হতো, রেজাল্ট দিলে আবার যেতে হতো, এরকম কাজ করতে হতো। এখন তোমার কাছে আসতে যে 10-20 টাকা রিক্সা ভাড়া হবে, ওর তো ইন্টারনেটে দেখতে তার চেয়েও কম খরচ হবে, তাই না? এবং সেখান থেকে কিন্তু এটা কাজটা করে নেওয়া যাবে। তো আমি আগের দিন যেটা করেছিলাম, জাম্প হতে পারে ইন্ডিয়া হুমকির মুখে, আউটসোর্সিং বন্ধ করে দিতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু ইন্ডিয়ান আইসিটি যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু ওই যে আমেরিকা ইন্ডিয়ান সাপোর্ট ছাড়া চলতে পারবে না, বুঝতে পারছো? কারণ হচ্ছে তোমার আমেরিকান যত কোম্পানির ব্যবসা আছে বেঙ্গালুরুতে, শুধু বেঙ্গালুরুতে যদি ইন্ডিয়া বন্ধ করে দেয় তাহলে আইসিটি অর্ধেক হয়ে যাবে আমেরিকার। একই ভারতে কিন্তু দুই রকম দৃশ্য, একটা অংশ আছে বাংলাদেশের চেয়ে খুবই খারাপ, আর একটা অংশ আছে আমেরিকার চেয়ে উন্নত। কথা বুঝতে পেরেছো? আমার বড় মামার ছেলে ওখানে, ও তেমন কিছু পারে না এমনিতেই। তো ওর বেতনও শুনি যে 2 বছর 3 বছর হয়েছে 85,000 রুপি। 85,000 রুপি, কানপুর থেকে পাশ করেছিল, 85,000 রুপি। আমি তুই তো পারিস না কিছু, তোকে এত বেতন দেয় কেন? বলে আমাদের স্ট্যান্ডার্ডই এরকম। তো বোঝো এখন অবস্থা। মানে এটা হলো কি যে ওকে বলছিলাম যে এটা করি সেটা করি, সেটা কি হবে, ও দেখে উত্তর দিতে পারে না। যাই হোক, তো এখন যেটা বলছিলাম যে ওই আউটসোর্সিং ওইভাবে বন্ধ করা যাবে না, কারণ তাহলে যে টাকা তাদের কস্টিং পড়বে, এই টাকা দিয়ে আমেরিকার অনেক লোকই ওয়েবসাইট করার ক্ষমতা রাখে না। যদি নিজের টাকা দিয়ে করতে হতো, যেমন ধরো আমি একটা গেঞ্জি কিনতে পারি, 200 টাকা পারি, 500 টাকা পারি, 1000 টাকা পারি, 2000 টাকা পারি। যদি 5000 10,000 চাই, পারি না। আমাদের একটা গেঞ্জি এখান থেকে তারা যদি $27 কিনে নিয়ে যায়, তাহলে ওখানে কত ডলারে বিক্রি করে? $50, তাই তো? $50 যদি গেঞ্জি কিনতে হয়, আর যদি ধোলাই না করে ওরা তো ময়লা হয়ে গেলে ফেলে দিয়ে হয়তো নতুন কেনে অনেকেই, কারণ ধোলাই খরচটা অনেক বেশি। একজন কাজের লোক রাখে না কেন? রাখে না তার কারণ হচ্ছে নিজে যে বেতন পায় ওই হারে তো বেতন দেওয়া লাগে, এজন্য তো কাজের লোক রাখে না। সুতরাং ইচ্ছা করলেই সব করা যাবে, বন্ধ করা যাবে, এটা সম্ভব না। হ্যাঁ, এই কারণেই ওরা ফেলে দেয়। তো ঠিক একইভাবে
ও যদি একটা এই যে গার্মেন্টসের পণ্য নিবে না, আমার দেশ থেকে না দিক আরেক দেশ থেকে নিবে, কিন্তু পণ্য নিবে না এই কথা সে বলতে পারবে না। কারণ হচ্ছে ওইটার যে কস্টিং পড়বে ওর দেশে উৎপাদন করলে, এখন ধরো $50 দিয়ে কিনছে, তখন যদি $500 দিয়ে কেনে আর যদি ফেলে দিতে হয় তাহলে নিজেই ধোয়া শুরু করবে। যাই হোক, তো আগের দিন যেটা হলো যে আমি জাম্পের জন্য আমি এই ফাইলটা, এটা না তো কোনটা জানো, 7.11, এটা নিচেরটা, এটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে মজার ব্যাপার হলো যখন ম্যাজেন্টো দিলাম তখন বলছে যে না 7.11 ভার্সন PHP চলবে না, তো আর নিল না। তারপরে আবার এটা ডাউনলোড করলাম, এটা 7.0.15, এটাই ম্যাজেন্টোর 2.15 যে ভার্সনটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা নিল বটে, কিন্তু লোড হতে অনেক সময় নিচ্ছে। আমি যখন ওয়েবসাইটে দেখলাম তখন দেখি যে তারাও বলছে যে একটা ইয়েতে আধা ঘন্টার উপরে লাগছে। তা আমি দেখছি সে তুলনায় আমার তো সময় আসলে তার বেশি লাগছে না। তখন আমি বুঝলাম যে এটা ঠিকই আছে, কিন্তু সমস্যাটা যেটা হলো যে আমার অ্যাডমিন প্যানেলে ঢুকলে যেটা বলছিলাম যে এগুলো এখন তো করছে, রেসপন্স করছে, তখন রেসপন্স করছিল না এবং এই ছবিগুলো আসছিল না, নামটা আসছিল, এবং এগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল না, ইনঅ্যাক্টিভ ছিল বা ডিজেবল ছিল। এখন তাহলে ওইটার থেকে মুক্তির উপায় আর কি, নেটের সাহায্য নিয়েছি, কিছুই না। তো এত বড় লোড হচ্ছিল যে শেষ পর্যন্ত আমি যদিও বাইরে জাম্প ইনস্টল করি না সি ড্রাইভের বাইরে, তারপরেও আমি ই ড্রাইভে করতে বাধ্য হয়েছি। তা আমার এখানে জাম্পটা এখানে নর্মালি আমরা সি ড্রাইভে করি, এখন ই ড্রাইভে করেছি। জাম্পের ভিতর htdocs, এর ভিতর আমার ম্যাজেন্টোর প্রচুর ফাইল এখানে আছে, 400-500 মেগাবাইট ফাইল। তো এখানে দুইটা কাজ, একটা হলো যে আমার PUB বোধহয় এইটা কিনা ভুলে গেলাম, তো না এটা না, কোনটার ভিতর দেখলাম আপডেট ভেন্ডর লাইব্রেরি ডেভ বিন। তো আমরা কোন কাজটুকু করতে হবে, এখানে কিছু পরিবর্তন আনতে হবে, সেই পরিবর্তনের কাজটা অনলাইন থেকে খুঁজে নিব, যে কাজটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এই যে ইনঅ্যাক্টিভ হয়েছিল, কাজ করছিল না, এখন দেখো কাজ করছে কিন্তু। তো আমরা সেই অংশটা দেখে নিব। তো আমাদের মূল সমস্যা ছিল যে ম্যাজেন্টোর অ্যাডমিন প্যানেলের ইনঅ্যাক্টিভ, এরকম একটা, বা এর সাথে একটা হোয়াইট জুড়ে দিতে পারো। তো আমরা গুগলে এরকম করে সার্চ করাটা ইনঅ্যাক্টিভ, যেটা কি কারণে এটা হলো, অ্যাডমিন মেনু নট ওয়ার্কিং বা এই টাইপের দিতে পারো। এরকম করে যখন এরকম করো তখন 2-3টা আসলে খুঁজে বের করতে হয়, যে এটা হয়তো আমি দেখবো সলিউশন ফর ইনঅ্যাক্টিভ অ্যাডমিন লিঙ্ক, এই যে লিঙ্কগুলো কাজ করছিল না, এটা আগের দিন বলেছিলাম যে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে নতুন আর একটা চালু হয়। তারপরে অ্যাডমিন মেনু নট ওয়ার্কিং, এটা দেখতে পারি। তারপরে এরকম কিছু কয়েকটা ইনঅ্যাক্টিভ একটা আসছে, এরকম কয়েকটা দেখতে হয়, দেখে এখান থেকে আসলে সমাধান খুঁজে পাওয়া যায়। 2-1টাই হয়তো পাওয়া যায় না, কিন্তু আসলে প্রথমবার পাওয়া অনেক সময় টাফ হয়ে পড়ে যে আমি কোথায় পাবো সমাধানটা। তো আসছে, তা ওটা আসতে থাকুক, আমরা এদিকে দেখি যে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এখন এই যে অ্যাডমিন প্যানেলে এগুলো কাজ করছে। যেমন ধরো আমার কয়টা ক্যাটাগরি আছে, ডিফল্ট ক্যাটাগরি, হোয়াটস নিউ, নতুন কোনো পণ্য আসলো কিনা, ওমেন মেয়েদের কি আছে, ছেলেদের কি আছে, গিয়ার আপ যেগুলো বেশি আর কি করে, কালেকশনের এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ট্রেনিং আছে, আর সেল আছে। তো আমার অ্যাড রুট ক্যাটাগরি আর অ্যাড সাব ক্যাটাগরি, রুট ক্যাটাগরি যেমন ডিফল্ট ক্যাটাগরি, আমি যদি রুট ক্যাটাগরি দেই তাহলে এখানে আমি একটা নাম দিতে পারি যে এটা রুট ক্যাটাগরি। ধরো এটা আছে, আমার আর একটা নতুন ক্যাটাগরি দিব, সেটা হচ্ছে বেবি, ধরো অন্য কোনো নাম দিতে পারি। আমরা বেবি নামে আমরা আর একটা ক্যাটাগরি দিতে পারবো। এখান থেকে আরও কিছু অপশান আছে, এগুলো সব ঠিক করা যায়।
তো আমি এটা বেবি দিতে পারি। এই যে স্লো, আমাদের কাজ করতে সমস্যা হয়, যে এটা খুবই স্লো হয়। এদিকে আসলো কিনা, অন্য সলিউশনটা দেখে আসি কিভাবে কাজ করবে। এইটা এখানে কিছু কিছু প্রোগ্রামিং দেয়া আছে, প্রোগ্রামিং আমার লাগবে না, এটার কোনো কাজ নেই, তাহলে এটা আমি কিছু পেলাম না। এটা এখনো আসেনি, এটা লোড হয়নি, খুব ভালো। এটাও তো কাজ করেনি, দেখো এটা কাজ আসলে এত স্লো কাজ করে যে আমাদের এটা দিলাম, এটা সেভ করতে, ও সেভ হয়নি। সেভ হলে যেটা হবে যে এখানে আরেকটা ক্যাটাগরি দেখাবে, এটা হলো এর কাজ, যে এখানে আরেকটা ক্যাটাগরি, ওটা সেভ হচ্ছে না। কাস্টমার এখানে ইয়ে করতে পারি আমরা, নাও অনলাইন, বর্তমানে কতজন কাস্টমার অনলাইনে আছে আর আমার টোটাল কাস্টমার কত, এটা দেখতে পারি। আমরা এখনই দেখবো না কিছু, কারণ হচ্ছে এখানে তো কোনো কাস্টমার নেই, এগুলো তো আসছে না, তো ভুলেই গেছি কোনটা। তো এখান থেকে আমাদের সেটআপ, আপডেট, ভেরিয়েশন, ডিভ, লাইব্রেরি, বিন, অ্যাপ, পিএইচপি সার্ভার, অ্যাপ্লিকেশন না কি এর ভিতর, এরর, মিডিয়া, অপশান, ম্যাজেন্টো, ভেরিয়েবল, না এটা না। এটা না, সুতরাং দেখো এটা ঘুরেই যাচ্ছে, আর এটা তো আসছে না, এটা ডিজেবল হয়ে আছে। এখন দেখো কারেন্ট সেশন হ্যাজ বিন এক্সপায়ার্ড, একটা সার্ভারে আপডেট ভার্সন দেওয়া যাবে, তাহলে সার্ভারের পিএইচপি ভার্সন আগে চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, সার্ভারের পিএইচপি ভার্সন চেঞ্জ করা লাগবে। দেখো আমার নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে, এ কারণে ও আবার এটা ইয়ে করতে বলছে, তো এখানে কাজ করছে না আমাদের। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে ম্যাজেন্টোর যে ড্যাশবোর্ডের প্রবলেম, জাম্প ফোল্ডারের ভিতর htdocs এর ভিতর আছে আমার ম্যাজেন্টো, তাই তো? এই ম্যাজেন্টোর ভিতর আমার যে অনেকগুলো ফোল্ডার আছে, তার ভিতর ফ্রেমওয়ার্ক, নাকি ম্যাজেন্টো ফ্রেমওয়ার্ক, অ্যাপ, etc, এই যে di.xml, এটাকে আমরা ওপেন করি। কি দিয়ে ওপেন করব? যে কোনো একটা দিয়ে, নোটপ্যাড দিয়েও করতে পারি। তো নোটপ্যাড দিয়ে করলে দেখো সমস্যা হচ্ছে যে এটা বোঝা যাচ্ছে না, এলোমেলো হয়ে আছে। এই কারণে আমরা এটা ওপেন করি, সাবলাইন দিয়েই ওপেন করি। তো যারা পারো না তারা দেখে নাও, সাবলাইন দিয়ে চুজ অ্যানাদার অ্যাপ। দেখো এই যে সাবলাইন টেক্সট, যদি এখানে লিস্টে না থাকে তাহলে যে মোর অ্যাপসে যেতে হবে, বুঝতে পেরেছো? মোর অ্যাপসে, তাতেও যদি না থাকে তাহলে পিসিতে যেতে হবে। পিসিতে যে তোমার যদি 64 বিটের হয় তাহলে দুইটা পাবা, প্রোগ্রাম ফাইল x86, এটা হচ্ছে 32 বিটের জন্য, আর শুধু প্রোগ্রাম ফাইল সেটা হচ্ছে 64 বিটের জন্য। কথা বুঝেছো? তোমার যদি একটা থাকে তাহলে বুঝবা তোমারটা 32 বিট, আর যদি এরকম দুইটা থাকে তাহলে এটা হচ্ছে 64 বিট আর এটা হচ্ছে 32 বিট। তো নর্মালি 32 বিটে যদি থাকে তাহলে আমি দেখবো এখানে সাবলাইন টেক্সট আছে কিনা। এই যে সাবলাইন টেক্সট আছে, এখান থেকে সাবলাইন টেক্সট .exe এক্সিকিউটেবল ফাইল, এইটাকে দিতে হবে। এটা আমার ওখানে ছিল, তাও ভিতর থেকে কিভাবে দিতে হয় সেটা আমি দেখালাম। এটা দিয়ে ওপেন করো, এবার দেখো সাবলাইন টেক্সটে ওপেন হয়েছে। তো এখানে দেখো অনেক বড় ফাইল আছে। তো এখন এই ফাইল থেকে কিভাবে আমি খুঁজে বের করব, তাই তো? যে এই ফাইল থেকে আমি কিভাবে খুঁজে বের করব, তার জন্য সহজ পদ্ধতি হলো এই যে অংশটা আমি নিয়েছি, তাই না? এটা কপি করব, কপি করে সাবলাইন টেক্সটে Ctrl F দিব, নিচে দেখো লেখার জায়গা আসছে,
এবার কন্ট্রোল ভি দিব, ভি দিয়ে এখানে ফাইন্ড বা এন্টার দিলে, আরে বাপরে দেখায় না, এটা নেই তো আমার এখানে, সেই জন্য দেখাচ্ছে না। তো আমি এইটুকু দেখি, তো কোনোটাই দেখাচ্ছে না। দেখি এখানে নাকি এখানেই আছে, দেখি আমরা উপরে উঠাই নেই, ধরো এখানে আছে, এখন এটাই এই যে ওইখানেই কোথাও ছিল, তাহলে এটা লিখলে এটা চলে আসবে। এই যে প্রথম যে কপিটা আছে না, এখানে ছিল কিন্তু আমার ওই যে সিম লিঙ্ক, SIMLINK আছে না, এখানে দুইটা আছে দেখছো, প্রথমটাই এই যে দুইটাই এখন কপি হয়ে গেল, একটাতে কপি, নিচেরটা কিন্তু আমি চেঞ্জ করিনি, আর রাত্রে আমি এটা চেঞ্জ করেছিলাম, এইখানে লেখা ছিল সিম লিঙ্ক, এটা আমি শুধু চেঞ্জ করে দিয়েছি। এটা কিভাবে নিলাম, আমি যেখান থেকে হেল্পটা নিয়েছি ওটা কপি করে এনেছি, কপি করে এনে আমার ফিজিক্যালি যে di.xml ফাইলটা, এই ফাইলটা ওপেন করে এখানে এই যে ফাইন্ড করে দিয়েছি, ফাইন্ড করলে এখানে পেয়েছে, এখানে সিম লিঙ্কটাকে আমরা আসলে ইয়ে করে দিয়েছি, এখানে চেঞ্জ করে দিয়েছি, ওটা মুছে দিয়ে কপি লিখে দিয়েছি। তো কপি লিখে দিয়ে যখন সেভ দিয়েছি, তখন আমার ড্যাশবোর্ডের ওই যে লিঙ্কগুলো দেখাচ্ছিলাম, এগুলো আসলে এনাবেল হয়ে গিয়েছে, এই যে এগুলো এনাবেল হয়ে গিয়েছে। আসলে এটা ডিজেবল থাকে, অনেক সময় এটা ডিজেবল থাকে। এই যে এরকম দেখো যে এটা এই যে এটা দেখছো ডিজেবল অবস্থায় আছে, এখন ওরা একটা ছবি দিয়েছে, এটা কিন্তু ওই যে আমাদের যে ছবিগুলো আসছে সেরকম ছবি কিন্তু আসেনি, আমাদের যে ছবিগুলো আসছে সেরকম ছবি আসেনি। আমাদের কি ছবি আসছে, এই যে ছবিগুলো, ড্যাশবোর্ড, এখানে সেলের একটা ডলার আছে, এখানে প্রোডাক্টের একটা ঘর আছে, কাস্টমারের একটা মানুষের ছবি আছে, মার্কেটিংয়ের এটা ইয়ে আছে, বিভিন্ন যে ছবিগুলো, এটা কিন্তু এখানে আসেনি। এটা দেখো এই যে ডিজেবল হয়ে আছে, এই কারণে ঝাপসা ঝাপসা হয়ে আছে, এটা ছবিতে দেখাইছে, আমরা তো আর এখন দেখতে পারছি না, যেহেতু আমাদেরটা এনাবেল হয়ে গিয়েছে। এবং যখন এটা এরকম হয়ে যাবে, তখন তুমি ড্যাশবোর্ড থেকে এগুলোর উপর কাজ করতে পারবা। প্রোডাক্ট, তোমার যে বিভিন্ন প্রোডাক্ট আছে তার বিভিন্ন যে রুট ক্যাটাগরি, তার মানে অরিজিনাল ক্যাটাগরি, আর অরিজিনাল ক্যাটাগরির অধীনে যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে তাহলে সাব ক্যাটাগরি, সেটা নিতে পারবা। কাস্টমার হ্যান্ডেল করতে পারবা, যে অল কাস্টমার, সমস্ত কাস্টমার যারা আছে, যারা রেজিস্ট্রেশন করেছে আর এই মুহূর্তে যারা অনলাইনে তোমার ওয়েবসাইটে আছে, তাদের তুমি হ্যান্ডেল করতে পারবা। তারপরে মার্কেটিং, বিপণন, মার্কেটিং মানে কিন্তু কেনাকাটা না, তাই তো, তোমরা মার্কেটিংয়ে যাও বলো, ওটা শপিংয়ে যাও আর কি, বুঝেছো। ক্যাটালগের প্রাইস রুল, কার্ড যেগুলো হচ্ছে, কার্ডটা কি জিনিস কেউ জানো? কার্ডটা হলো যে বুকিং, প্রি বুকিং দিয়ে রাখা, ওইটা যখন তুমি বুকিং দিয়ে দিবে একটা জিনিস, তখন কিন্তু ওটা আর কারোর জন্য উন্মুক্ত থাকবে না। কার্টে করা গাড়ি, কার্ট হচ্ছে গাড়ি, গাড়িতে ভরে দেওয়া যায়, এটা আমি আমার জন্য রেডি করে রাখলাম, নির্দিষ্ট সময়ের পরে ওটা আবার উন্মুক্ত হয়ে যাবে যদি তুমি ওটা পেমেন্টটা না করো। ইমেল টেমপ্লেট, নিউজ লেটার, এগুলো আছে। কন্টেন্ট, ওই যে পেজ, ব্লগ, উইজেট, আমরা ওয়ার্ডপ্রেসে যেমন বলেছিলাম এটা, এবং এইগুলো ইয়ে করা যায়, কনফিগার করা যায় বিভিন্নভাবে। ডিজাইনটা, রিপোর্ট তৈরি, এটা গুরুত্বপূর্ণ অংশ, যে রিপোর্ট তৈরি। প্রোডাক্টস ইন কার্ট, প্রি অর্ডার করে কারা বুক করে রেখেছে সেটা দেওয়া যায়। সার্চ টার্মস, যেসব টার্ম দিয়ে মানুষজন সার্চ করেছে তোমার ওইখানে, সেগুলো। অ্যাবান্ডন্ড কার্টস, যেগুলো কার্টে প্রি বুক দিয়েছিল কিন্তু নেয়নি, বাতিল হয়েছে, তোমার বুকিংটা বাতিল হয়েছে, সেইগুলো। আর এটা যদি হয় অর্ডার, যদি হয় কি কি অর্ডার হয়েছে, টোটাল অর্ডার, অর্ডার কাউন্ট, ট্যাক্স, ইনভয়েস, যেগুলোর তোমার কি বলে এটার বিল করা হয়ে গিয়েছে সেগুলো। শিপিং, বাইরে পাঠানো হচ্ছে যেগুলো। রিফান্ড, যদি কারো ইয়েতে প্রোডাক্টে সমস্যা থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে। কুপন দেয়, ডিসকাউন্ট কুপন টুপন বিভিন্ন রকম। পেপল সেটেলমেন্ট আমাদের দেশে নেই যেহেতু, সুতরাং পেপলের মাধ্যমে এটা তুমি ইয়ে করতে পারো,
টাকাটা রিসিভ করতে পারো। তো এই বিভিন্ন জিনিস ডাউনলোড করা যায়, বাই প্রোডাক্ট বাই কাস্টমার রিভিউটা করা যায়। আর হচ্ছে একটা স্টোর আছে, তোমার টোটাল অল স্টোর, তোমার এই যা কিছু আছে ই কমার্স সাইটে, এটা আবার কনফিগার করা যায়। আমরা যেমন ইয়েতে করেছিলাম, কি বলে, আমাদের ওয়ার্ডপ্রেসে বিভিন্ন চেঞ্জ করা যায়, প্রোডাক্ট অ্যাট্রিবিউট, কাস্টমারের গ্রুপ করা যায়, ট্যাক্স রুলস, এর অসংখ্য কাজ করা যায় আসলে। আচ্ছা, আর হচ্ছে সিস্টেম, কারেন্সি রেটেড ছিল নিচে, সিস্টেম তোমার এক্সপোর্ট ইম্পোর্ট, লকড ইউজার, কোনো ইউজার যদি থাকে, ঝামেলায় থাকে যে হয়তো পেমেন্ট ঠিকমতো দিচ্ছে না বা কোনো অন্য কোনো ঝামেলা আছে, লক করে রাখা, এটা বোঝো তোমরা। এই এক্সপোর্ট ইম্পোর্ট ট্যাক্স রেট, এখানে রেটটা আগে ঠিক করে দিতে হয় যে বাংলাদেশে যদি যায়, এখান থেকে যদি ভারতে যায় তাহলে তাদের ট্যাক্স কত পার্সেন্ট হবে, যদি এটা নেপালে যায় তাহলে কত পার্সেন্ট হবে। এটা যখনই ঠিক করে দেওয়া থাকে, দেখবা যে দোকান থেকে, তোমাদের ডিপার্টমেন্ট স্টোরগুলো থেকে, আমরা যেটা ডিপার্টমেন্টাল স্টোর বলি ওটা আসলে ডিপার্টমেন্ট স্টোর, তো ডিপার্টমেন্ট স্টোরগুলো থেকে ওটা ট্যাক্সটা অটোমেটিক ইনক্লুডেড হয়ে যায়। এগুলো বিভিন্ন ইন্ডেক্স ম্যানেজমেন্ট, ওয়েব সেটআপ উইজার্ড, এই যে বিভিন্ন মেনুগুলো আছে, এই মেনুগুলো সম্পর্কে আমাদের মোটামুটি এখান থেকে কাজ করা যায়, অর্থাৎ এনাবেল হলো। তো এখন দেখো, এটা বারবার সমস্যা হচ্ছে, এটা টাইম আউট। একদিন দেখাইছিলাম না এইচটি অ্যাক্সেসের ভিতর টাইম আউট কীভাবে হ্যান্ডেল করতে হয়। ওখানে টাইম আউট যেটা দিয়ে দিবা, ওটা মিলি সেকেন্ডে কম বেশি করে দিলে সেই অনুযায়ী। আমার নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে, এই জন্য বলছে আবার সাইন ইন করতে। তার মানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড টাইম হিসাব করা থাকে যে হ্যাকার ট্যাকার এদের থেকে এটা মুক্তি পাওয়ার জন্য, সেটার জন্য এটা রাখে। তো এইগুলো আমাদের এখান থেকে মোটামুটি একটা থাকলো, ওভারভিউ আকারে থাকলো যে কিভাবে ইনস্টলেশনটা মোটামুটি করা যায়, আর বিভিন্ন পরিস্থিতি যে এটার কাজ কি, ওটার কাজ কি। এটা আমি এটা লগ ইন অবস্থায় আছি, আমারটা দেখাচ্ছে, আর এটা তো ঘুরেই যাচ্ছে। এই হলো মোটামুটি ড্যাশবোর্ডের পরিস্থিতি। আর এটা তো আমরা দেখছিলাম যে হোম পেজটা, এর আগেও দেখেছি আমরা, হোম পেজটা এভাবে আসে, কিন্তু আমাদের ড্যাশবোর্ড কাজ করছিল না এর আগের দিন। আজকে ড্যাশবোর্ড কিভাবে কাজ করে আমরা সেটা দেখলাম। আর সরি, তো ড্যাশবোর্ডে তোমার যে ক্লিক করলে আসছে, ছবিগুলো কি আসছে? এখানে এরকম ইফেক্ট হচ্ছে, ইফেক্ট হচ্ছে কিনা? ইফেক্ট হচ্ছে, কিন্তু ক্লিক করলে এরকম ঘুরছে। না, নেট লাগবে না, নেট লাগবে না। দেখো আমারটাও এখনো আসেনি, বুঝতে পারছো? তো এটা ম্যানেজ প্রসেসই দেখাচ্ছে না। প্রসেস না দেখালে আরও একটা যেন কাজ আছে, সেটা হচ্ছে কিছু ফাইল মুছে দিতে হয় একটা ফোল্ডারের ভিতর। আমি ফোল্ডারটা খুঁজতেছিলাম, আমি পরে একটু দিয়ে রাখবো যে কোন ফোল্ডার। এখানে একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারের ভিতর আমার এই মুহূর্তে খেয়াল নাই, যে ফোল্ডারের ভিতর ধরো এই ফোল্ডারের ভিতর আমার একটা বাদে, এইচটি অ্যাক্সেস বাদে বাকি সব ইয়েগুলো, ফাইলগুলো মুছে দিতে হয়। এই ফোল্ডারটার নাম আমার এই মুহূর্তে মনে নাই, সেট আপ না পাবলিকেশনে কি ছিল এটা খেয়াল নাই। এরকম একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতর আমার এইচটি অ্যাক্সেস বাদে বাকি ফাইলগুলো সব মুছে দিতে হয়। ম্যাজেন্টো, এইচটি অ্যাক্সেস। আচ্ছা, এসআরসির ভিতর তোমার কি আছে দেখো তো, এটা এসআরসির ভিতর এই দুইটা আছে না বেশি আছে? ম্যাজেন্টো, সেট আপ, এসআরসি। ম্যাজেন্টো এখানে দেখো উপরে, আমার এদিকে দেখো, ম্যাজেন্টো, সেট আপ, এসআরসি, এর ভিতর কয়টা আছে? দুইটা। তাহলে এখানে না, এখানে না, এটা আমি এখনই বলতে পারছি না। তো এটা আমি একটু খুঁজে রেখে পরে বলবো যে যেটার থেকে
তুমি ইয়ে করবা, সাবলাইমে এডিট করবা। এডিট করবা কি? হ্যাঁ, আমি কি বলছি? ম্যাজেন্টো অ্যাপ ইটিসি di.xml, ম্যাজেন্টো, এই যে ম্যাজেন্টো, তার ভিতরে এই যে অ্যাপ, দেখে নাও অ্যাপ, তার ভিতর ইটিসি, তার ভিতর এই যে di.xml, এটা এই ফাইলটা ওপেন করবা সাবলাইম টেক্সট দিয়ে, সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করবা। করার পরে এটা করার পরে তুমি চলে যাও, এই যে আমার এখানে দেখতে পাচ্ছি 607 নম্বর লাইনে পেয়েছ? এখানে দেখো দুইটা আইটেমের পাশে এই যে একটা আছে সিম লিঙ্ক আর একটা আছে কপি, পেয়েছ? এটা এই যে আইটেমের পাশে আইটেম আছে ক্লোজ, তার আগে একটা আছে সিম লিঙ্ক, একটা আছে কপি। 607 বাইয়ের আশেপাশে দেখো, একটু এদিক ওদিক যদি হয়। নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে তোমাকে ইয়েতে ঢুকে তোমার এরকম এখানে যখন di.xml, ধরো এটা তো আমি মাঝপথে আছি, তাহলে এখন কি করতে হবে? কন্ট্রোল F দিতে হবে। কন্ট্রোল F দিয়ে এই যে এখানে সিম লিঙ্ক দিয়ে এই যে এই পর্যন্ত, এই যে ম্যাটেরিয়ালাইজেশন স্ট্র্যাটেজি, এই পর্যন্ত কপি করে এনে কোনো লিঙ্ক থেকে, বা লিখতে গেলে তো অনেক সময় লাগবে, কপি করে এনে এখানে দিলে ও দেখাবে যে এইটা কোথায় আছে। তখন আসলে ওই যে একটা সিম লিঙ্ক ছিল, এই সিম লিঙ্কটা চেঞ্জ করে এখানে কপি লিখে দিতে হবে। তখন রিফ্রেশ করলে এবং তোমার যে সার্ভার আছে, অ্যাপাচি সার্ভার এবং এসকিউএল ডেটাবেস, এটাকে আবার রিস্টার্ট করতে হবে, বন্ধ করে চালু করতে হবে, তখন এগুলো কাজ করবে। সুতরাং আমাদের ম্যাজেন্টো এই পর্যন্ত ইনস্টলেশন হলো। সবাইকে ধন্যবাদ।